দর্শক বলছিলাম অন্তত 9 জেলায় আওয়ামী লীগের অফিস খোলার খবর দিচ্ছে গণমাধ্যম সমকাল। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যে খুব শিগগিরই আওয়ামী লীগের জন্য যথেষ্ট পরিসর তৈরি করে দেবেন রাজনৈতিক কার্যক্রমে ফিরে আসার সে বার্তা দিতে তিনি সম্ভবত একেবারেই রাগঢাক করতে চাইছেন না। জনগণের মনের ভাব বুঝতে হবে। আর রাজনীতি করতে হইলে না, বুঝছেন, কাকের মতো বুদ্ধি লাগবে, কাকের মতো কাউয়া বুদ্ধি লাগবে। কিন্তু দ্বিতীয় দিনেই বিএনপি সরকারের সব রহস্য ফাঁস হয়ে গেছে। কি সেই রহস্য? বিএনপি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজকে বৈধতা দিতে যাচ্ছে, চাঁদাবাজিকে। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যে খুব শিগগিরই আওয়ামী লীগের জন্য যথেষ্ট পরিসর তৈরি করে দেবেন রাজনৈতিক কার্যক্রমে ফিরে আসার সে বার্তা দিতে তিনি সম্ভবত একেবারেই রাগঢাক করতে চাইছেন না। আসলে তারেক রহমান শুধু যে নির্বাচনের পরে এ বিষয়টায় খোলামেলা বক্তব্য রাখা শুরু করেছেন বা ইঙ্গিত দিচ্ছেন সরাসরি তাই নয়, তিনি কিন্তু মনে করে দেখুন নির্বাচনের আগেও যতগুলো বিদেশি সংবাদ মাধ্যমের সামনে তাকে এই প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ এ বিষয়টি তিনি কিভাবে দেখেন, কিংবা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সন্তানেরা রাজনীতিতে ফিরে আসলে ব্যাপারটাকে তিনি কিভাবে দেখেন, এই সব প্রশ্নেরই তিনি খুব স্ট্যান্ডার্ড উত্তর দিয়েছেন। মানে একই রকম উত্তর তিনি বারবার সংবাদ মাধ্যমগুলোকে দিয়েছেন, ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিতে, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিতে এবং বার্তা দিতে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে বিএনপি তাদের জন্য জামায়াতে ইসলামীর চেয়ে অনেক নিরাপদ একটা চয়েস, একটা পছন্দ, এবং বিএনপি চির প্রতিদ্বন্দ্বী হলেও রাজনীতিতে শেষ পর্যন্ত বিএনপি তারেক রহমান তারা নির্বাচিত হয়ে এলে আওয়ামী লীগের জন্য একটা প্রকৃত রাজনৈতিক পরিসর তারা আবারও তৈরি করবেন। টাইম ম্যাগাজিন, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাময়িকী, তার সঙ্গে যখন তারেক রহমান সাক্ষাৎকার দিয়েছেন এবং তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগের ওপরকার নিষেধাজ্ঞা প্রসঙ্গে, সাংবাদিক লিখেছিলেন যে তিনি সরাসরি সে প্রশ্নের উত্তর দিতে রাজি হন নাই, কিন্তু তিনি সরাসরি এই কথাটা বলেছেন যে তারেক রহমান বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের ওপরেই নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে বিশ্বাস করেন না। এ বিষয়ে তার একটা আদর্শিক অবস্থান আছে, কারণ আজকে যদি একটি দলকে নিষিদ্ধ করা হয় তাহলে মনে রাখতে হবে কালকে তার দল অর্থাৎ বিএনপিকেও সেই একইভাবে নিষিদ্ধ করে ফেলা যায়। এমনকি 2024-এর ভয়াবহ রাজনৈতিক বিভক্তি এবং চাপের সময়ও যখন দোর্দণ্ড প্রতাপে হাসনাতরা দাপিয়ে বেড়াচ্ছেন, তখনও কিন্তু বিএনপি তার জনশক্তি নিয়ে বা তার আওয়াজ এবং সমর্থন নিয়ে ওই যে আওয়ামী লীগকে 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করে ফেলতেই হবে সে দাবির সঙ্গে একমত হয়নি। কাজেই বিএনপি তার এই অবস্থানে পরিষ্কার ছিল। এমনকি 75-এ বঙ্গবন্ধু হত্যার পর প্রেসিডেন্ট জিয়ার সময়কার ভয়াবহ প্রতিকূল পরিবেশেই কিন্তু আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হতে পারে। আবার মনে রাখতে হবে সেই প্রেসিডেন্ট জিয়ার আমলে স্বাধীনতা যুদ্ধের পর নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, তারাও আবার রাজনীতিতে ফিরে আসার অনুমোদন পায়, দেশে ফিরে আসেন এমনকি গোলাম আজম পর্যন্ত। কাজেই বিএনপির এই আদর্শিক অবস্থান কিন্তু প্রেসিডেন্ট জিয়ার আমলের, যে তারা কোনো দলের উপরেই রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে না, সকল মত পথের ব্যক্তিকেই তারা রাজনীতি করতে দেয়। কাজেই তারেক রহমানের জন্য এই অবস্থান নেওয়াটা সেভাবে বিএনপির রাজনৈতিক দিক থেকে দেখলে সেভাবে অস্বস্তিকর নয়। আর তারেক রহমান জানেন যে 2024-এর আগস্ট থেকে একেবারে 25-এর ডিসেম্বরে তিনি দেশে পা রাখার আগ পর্যন্ত তার দলকেও মাইনাস করে ফেলার যে সর্বাত্মক এক রকমের প্রচেষ্টা ষড়যন্ত্র চলছিল। রাজপথে তো বলা হচ্ছিল ফ্যাসিবাদ বিদায় করেছি, এবার চাঁদাবাজ বিদায় করব, হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও দেশে আসতে দেব না, হাসিনাকে তাড়িয়েছি, বিএনপিকেও বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করব, এসব কথা তো এমনকি নির্বাচনী জনসভায় ভোটের আগের দিন পর্যন্ত হয়েছে। সে অবস্থায় তারেক রহমান জানেন যে যেই -2 পরিকল্পনা সেই 2007 থেকে চলছে, তাতে তাকে কত পক্ষকে বুঝিয়ে রীতিমতো এক রকমের সমঝোতায় এসে এবং তিনি কি আলাদা রাজনীতি তৈরি করবেন সেসব বিষয়ে এক রকমের প্রতিশ্রুতি দিয়ে কিভাবে বাংলাদেশে শান্তি আনবেন, স্থিতিশীলতা আনবেন, সেসব বিষয়ে এক রকমের সুস্পষ্ট বার্তা প্রতিশ্রুতি দিয়ে তবে তাকে দেশে ফিরতে হয়েছে। আর তিনি যাদের গুপ্ত বলেন, জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা, এরা এখনো বিরোধী দলে যতটা অসন্তুষ্ট তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় বিএনপির এমপিরা এবং জুলাই সনদটা ঝুলে পড়ার পর তারা যেমন অসন্তুষ্ট হয়ে আছেন এবং এখন জামায়াতের আমির রাস্তা ঝাড়ু দিয়ে সময় ক্ষেপণ করছেন বটে, কিন্তু রোজার পর যখন বাংলাদেশে আবার নাকি আন্দোলনের মৌসুম, একটা ঐতিহাসিকভাবে আন্দোলনের মৌসুম, সে সময় থেকেই এই বিরোধী দল যে আবারও এক রকমের চাঙ্গা হয়ে উঠবে, তাদের জায়গা ক্ষমতায় আবারও নিশ্চিত করতে, তারা তো 18 মাস ধরে ক্ষমতায় ছিল, কাজে তাদেরকে ক্ষমতাচ্যুত করে যে তারেক রহমান সরকার, তাকে যে সংসদে, রাজপথে, সরকারে কোথাও তারা শান্তিতে থাকতে দেবেন না, তিনি যদি রাজনৈতিক সমীকরণটা পাল্টে না ফেলেন, তিনি যদি জোর জবরদস্তির রাজনীতি শেষ না করেন, সেটা তারেক রহমান ভালো মতো বোঝেন। তারেক রহমান সে বার্তায় তার প্রথম ভাষণে স্পষ্ট করেছেন। তারেক রহমান সবাইকে নিয়ে বাংলাদেশ, সবাইকে নিয়ে শান্তি, শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। 25শে ডিসেম্বর দেশে ফিরেই তার স্বাগত জানানোর সম্বর্ধনার যে সভা, সেখানে যেমন সে ঘোষণা দিয়েছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণেও তিনি উল্লেখ করেছেন, সরাসরি বলেছেন, আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল ও মত
মত ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার, প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটা নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটা স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। এখন কেউ যদি মনে করেন যে এটা হচ্ছে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেমনটা জামায়াতে ইসলামীর নেতারাও বলেন, জাতীয় নাগরিক পার্টির নেতারাও বলেন, বিএনপি প্রধান তারেক রহমানও সে সুরেই বলেছেন, ভেবে নিয়েছেন যে সকল দলমত ধর্ম বর্ণ নির্বিশেষের মানুষ তাদের ভোটার হয়ে গেছেন, তাদের সমর্থক হয়ে গেছেন, সেটা যাতে এই নিয়ে যাতে কোনো কনফিউশন সংশয় তৈরি না হয়, তারেক রহমান তার বক্তব্যটাতে শেষ করেন একটা সুস্পষ্ট বার্তা দিয়ে, যেটা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ভোটারদের জন্য সবচেয়ে বড় বার্তা, যে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরিতে কোনো বাধা দেবেন না, তিনি আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরির সুযোগ দেবেন এবং সেটা খুব শিগগিরই। তারেক রহমান তার বক্তব্যের শেষে বলেন যে সরকার প্রধান হিসেবে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান। বিএনপি সরকার বিশ্বাস করে দল মত ধর্ম দর্শন যার যার রাষ্ট্র সবার, এই দেশে এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসেবে আপনার আমার আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান। এই যে যারা ভোট দিয়েছেন, যারা অন্য দলকে ভোট দিয়েছেন কিংবা কাউকেই ভোট দেননি, এই যে তারেক রহমান সুনির্দিষ্টভাবে বললেন যে কাউকেই ভোট দেননি, এটা মানে এটা নিয়ে কোনো দ্বিধা সংশয় বা লুকোছাপার ব্যাপার নাই যে তারেক রহমান সরাসরি এই কথাটা বলবার সময় আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেছেন। কারণ আওয়ামী লীগ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল, আওয়ামী লীগ ভোটাররা ব্যাপক হারে এই কথা বলছিলেন যে তাদের মার্কা নাই, নৌকা মার্কা নাই যে ব্যালটে, সেখানে তারা ভোট দিতে গিয়ে কি করবেন। এরপর আওয়ামী লীগের একটা অংশ ভোট দিতে গেছেন বিএনপিকে জামাত ঠেকাতে, এবং সে ভোট বিএনপির এরকম একটা নির্বাচনে কতটা কাজে এসেছে সেটাও তারেক রহমান জানেন। মানে তাদের এই যে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার যে নির্বাচন, সে নির্বাচনে সে ভোট কতটা কাজে এসেছে সেটা যেমন তারেক রহমান জানেন, বিপুল সংখ্যক মানুষ যে ভোট দিতে আসেন নাই সেটাও তারেক রহমান জানেন এবং স্বীকার করতে তিনি পিছপা হন নাই, সেটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য। দেখেন বিএনপির বিদ্রোহী নেত্রী রুমিন ফারহানা তিনি শপথ গ্রহণের পরেই দেখছিলাম বলছিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে যে অন্তত 30% মানুষ তো ভোট দেয় নাই এবার, কারণ আওয়ামী লীগের অন্তত 30% ভোটার আছে। কাজেই তিনি ওই যে বিএনপির সংসদ সদস্য হয়ে 2018 নির্বাচনের পর সংসদে এসেছিলেন আর এ দফায় 2026 সংসদে যাচ্ছেন, তিনি বলছেন এই দুই নির্বাচনের মধ্যে আর এই দুই সংসদের মধ্যে তিনি তো কোনো তফাৎ দেখছেন না। তাহলে এই আলাপটা যে রাজনৈতিক পরিসরে আছে সেটা তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী স্বীকার করেন, এবং যারা ভোট দিতে চান নাই তাদের যদি তিনি প্রধানমন্ত্রী হয়ে উঠতে না পারেন তাহলে যে তিনি আসলে সরকারে সংসদে কোথাও স্থিতিশীলতা পাবেন না, একটা সবার সরকার না হয়ে উঠতে পারলে একটা স্থিতিশীলতা দিতে পারবেন না নিজে যেমন জনগণকে, তেমনি তিনি প্রধানমন্ত্রী হয়ে আসলে স্বস্তিতে বসতে পারবেন না, সরকারটা গুছিয়ে নিতে পারবেন না। তারেক রহমান স্পষ্ট সেটা বোঝেন, তার আওয়ামী লীগকে প্রয়োজন, আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে ফেরানোর প্রয়োজন। সে কারণেও তারেক রহমানকে ভোটের পর যে সংবাদ সম্মেলন তিনি করলেন দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল, এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনি আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের ব্যাপারে কি ভাবছেন, কিভাবে রিকনসিলিয়েশন করবেন, মানে সমঝোতার পরিবেশ সহাবস্থানের পরিবেশ কিভাবে তৈরি করবেন। দুটো তিনটে শব্দে ইংরেজিতে উত্তর দিয়েছেন তারেক রহমান, তিনি বলেছেন থ্রু রুল অফ ল। শুনে আসি কি বলছেন তিনি। With the many people in Bangladesh who remain supporters of the Awami League, what are your plans for reconciliation in Bangladesh? By ensuring rule of law. Thank you. Thank you. তো এই আইনের শাসনের মাধ্যমে যে তিনি আসলে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে ফেরবার পরিসর করে দেবেন, সেটাই আসলে তার স্ট্র্যাটেজি। এই যে আইনের শাসনের মাধ্যমে একটা সমঝোতার পরিবেশ, সকলের সহাবস্থানের পরিবেশ তিনি তৈরি করবেন, সে কথাটাও কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে পরিষ্কার করে বলেছেন। তিনি বলেছেন দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে, দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। এই যে থানার পর থানাতে অজ্ঞাতনামাদের মামলায়, মানে কোনো একটি জুলাই হত্যা, যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যারা হত্যার শিকার হয়েছেন সেই পরিবারের সদস্যরা বলছেন তারা মামলা দেন নাই, এমন সব মামলায় অনেক ক্ষেত্রে যিনি নিহত হয়েছেন সেই ব্যক্তি নিজে এসে সংবাদ মাধ্যমের সামনে বলছেন তিনি নিহত হন নাই, এমন সব হত্যা মামলা সাজিয়ে যে শত শত আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক ভোটারদেরকে এলাকা ছাড়া করে ফেলা হয়েছে 18 মাস ধরে, গ্রেফতারের পর গ্রেফতার করে 18 মাস ধরে জামিনবিহীন অবস্থায় তাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে। এই যে একটা আইনগতভাবে মানবেতর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আসিফ নজরুলের আমলে আর ইউনূসের আমলে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আর আসিফ নজরুল আইন উপদেষ্টা তারা এসে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছেন যে তারা হুঁশিয়ার করে দিয়ে বলতে চান যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত কারো যাতে জামিন না হতে পারে। তারেক রহমান বারবার তাই সমাধান দিচ্ছেন থ্রু রুল অফ ল,
তার মানে একদিকে আদালতে জামিন হওয়া শুরু হবে, এর নমুনা দেখা যাওয়া শুরু হয়েছে, সাবেক এমপি সহ কয়েকজন এরই মধ্যে জামিন পেয়েছেন। এটা একেবারে মানে ঘটছিল না কোনোভাবে, মানে আনপ্রেসিডেন্টেড ছিল ইউনূস সরকারের আমলে। এবং তিনি বলছেন থ্রু রুল অফ ল, তার মানে মিথ্যা মামলার অবসান হবে। খুলনায় হত্যার মামলায় ঢাকার কোনো একটি ওয়ার্ডের সব আওয়ামী লীগ নেতাদের মামলা দিয়ে রাখা হয়েছে, এমন যে সব উদ্দেশ্যমূলক মামলা সেসবের অবসান ঘটবে। এবং অন্যদিকে বিচারের মতো বিচার চলতে থাকবে, কিন্তু আওয়ামী লীগ আমলে বিএনপি নেতারা যেমন মানে এক একজনের বিরুদ্ধে শতাধিক মামলা থেকেছে, কিন্তু তারা গ্রেফতার হয়েছেন, জামিন পেয়েছেন, গ্রেফতার হয়েছেন, জামিন পেয়েছেন, আদালতে হাজিরা দিয়েছেন মাসের পর মাস, মাসের পর মাস, কিন্তু জামিনে থেকেছেন। বিএনপি রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গেছে, রাজনৈতিক কর্মসূচি চালিয়ে গেছেন তারা, এবং তারা তাদের দল সংগঠনকে চাঙ্গা রাখতে পেরেছেন। তারেক রহমান ঠিক সেই ব্যবস্থাই আওয়ামী লীগের জন্য করে দেবেন। তার প্রথম ভাষণে সেটা একেবারে পরিষ্কার। আওয়ামী লীগের রাজনৈতিক পরিসরে ফেরার ব্যবস্থা তারেক রহমান তার রাজনৈতিক আদর্শ এবং তার রাজনৈতিক নিরাপত্তার জন্যই করবেন, সেটা নিশ্চিত। জনগণের মনের ভাব বুঝতে হবে। আর রাজনীতি করতে হইলে না, বুঝছেন, কাকের মতো বুদ্ধি লাগবে, কাকের মতো কাউয়া বুদ্ধি লাগবে। কিন্তু একটা ছোট্ট ঘটনা কই। এক কাক ডিম পারছে কোথায়? রাজবাড়ির ঠিক পিছনে ওই যে গাছ গাছালি থাকে না, ওই গাছ গাছালির একটি গাছের মধ্যে বাসা বানায় ডিম পারছে। আর এক ডালের মধ্যে আইসা পেঁচা বৈশা রয়েছে এক সাপ। ওর টার্গেট এই ডিম খাবে। কাক চিন্তা করলো এর সাথে তো আমি পারুম না, কাকা কইরা এটা এখন তাড়াইতে পারুম, কিন্তু ও তো বারবার আসবে। হ্যাঁ, কাকের একটা অভ্যাস আছে, সব কাকটা ডাইকা প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদ করলে কি হবে, ও তো আবার রাত্রেবেলা আইতে পারে। ও বুদ্ধি পাকাইলো, মানে কাক একটা বুদ্ধি করলো যে এটা তো শেষ করতে হবে। সে উইরা যা করলো কি জানেন, শাহজাদির জানলার পাশে বসলো, পাশেই রাজবাড়ি। ওই শাহজাদির জানলায় বৈশা খেয়াল করলো যে শাহজাদি তার গলার হাড়গুলা কোথায় কোথায় ঝুলাই রাখছে। ওইখান থেকে একটা মূল্যবান হাড় নিয়ে ওই জানলা দিয়ে বাইরে উড়াল দিছে। এদিক দিয়ে শাহজাদির চোখে পড়াতে শাহজাদি চিৎকার করছে, সিপাহীরা আসছে, সিপাহীদের বলছে আমার মূল্যবান হীরার হাড় নিয়ে চলে গেছে ওই কাক। সিপাহীরা ঘোড়া দিয়ে আর পিছনে পিছনে। কাক যা করছে কি জানেন, ওই সাপের গলার মধ্যে উপর থেকে ছাইরা দিছে ওই হাড়টা, মূল্যবান হাড়টা। এর মধ্যে সিপাহীরাও চলে আসছে। সিপাহীরা এসে দেখে যে না, কাকের মুখে না তো, ওই সাপের গলার মধ্যে ওই হাড়। এখন ওই হাড়টা নিতে গেলে সাপ ছুবল মারতে চায়। এরপর যা করার তাই করছে, লাঠি দিয়া পিটায়া মাইরা ওই হাড়টা নিয়ে শাহজাদিরে দিছে। এবার চিন্তা করছেন কাকের বুদ্ধি। কাক কি করলো, শাহজাদির হাড় আইনা সাপের গলায় দিয়ে দিল, আর রাজার সিপাহীরা আইসা ওই সাপকে মারলো। এখন ওই কাক হইতে হবে, ওই কাকের বুদ্ধি হইতে হবে, একজনের গলার হাড় আরেকজনকে দিয়া ওইভাবেই শত্রুকে শেষ করতে হবে। এটাই হলো রাজনীতি। ওই রাজনীতির বুদ্ধিটা লাগবে ভাই। ওই কাকের বুদ্ধি যদি না থাকে তাহলে নেতা হওয়া যাবে না। কেন এই কথাগুলো বলতেছি দেখেন, আপনারা বেশি না ভাই, কারণ বাজারে যায় দেখবেন মাছ লীগ, শ্রমিক দল, তরকারি লীগ, এরকম বহু রকম দল আছে ভাই। কিন্তু এরকম মাঠ পর্যায়ে জামাতে ইসলামের কোন দল আছে? নিশ্চয়ই না। জামাতে ইসলাম একটা ক্যাডার ভিত্তিক দল। এখানে দল করতে হইলে সাথী হইতে হবে, রোকন হইতে হবে, অন্য কাউকে নেয় না। জামাতে ইসলামের কোন শ্রমিক জামাত আছে, যুব জামাত আছে, কৃষক জামাত আছে? আছে ভাই, অনেক নাম আছে, সারা বাংলাদেশে ছড়ায়া ছিটে আছে। কিন্তু মাঠ পর্যায়ে এরকম কোন দল নাই জামাত ইসলামের। কারণ জামাত ইসলামের দল করতে হলে ওনাদের মতো ক্যাডার ভিত্তিক দল হইতে হবে। একদম মাঠ পর্যায়ে যে কাজ করবে এরকম নাই। থাকলে তো ওই যে নির্বাচনে ভোট দিতে গেছিলাম ওইখানে দেখতে পাইতাম, দেখতে পাই নাই ভাই। এগুলো চিন্তা করতে হবে। এখন জামাত ইসলামকে যুব জামাত, শ্রমিক জামাত, কৃষক জামাত, গার্মেন্টস জামাত, এরকম বিভিন্ন রকম জামাত নাম দিয়া দল তৈরি করতে হবে। মহল্লায় মহল্লায় অফিস লাগবে। হ্যাঁ ভাই, একদম মাঠ পর্যায়ে ঢুকে যেতে হবে। ওই কনসেপ্ট থেকে বাইরে আসতে হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই জামাত করতে পারবেন, আল্লাহ খোদা করলেই জামাত করতে পারবেন। এরকম কনসেপ্ট থেকে বাইরে আসতে হবে। যেহেতু এই দলের মধ্যে হিন্দু প্রার্থীও ছিল, তার মানে কি সবাইরই তো করার অধিকার আছে, সেদিকে নজর দিতে হবে। আমার মনে হয় জামাত ইসলামকে এইটুকু একটু জ্ঞান দিলাম, ক্ষমার চোখে দেখবেন। আমার মনে হয় এটা করা উচিত। আরেকটা ব্যাপার খালি খেয়াল রাখতে হবে, সরকার কোনো ভয় দেখায় কিনা মানুষকে, এটা খেয়াল রাখতে হবে। যখনই ভাই ভয় দেখাবে প্রথম দিনই প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, প্রথম দিনই প্রতিবাদ করতে হবে। কোনো বড় অন্যায় যদি হয় কোথাও, ওইটা প্রথম দিনই প্রতিবাদ করতে হবে। কোথাও যদি দেখেন টাকা পয়সা ব্যাংকের থেকে মাইরা দিছে, ওইটা প্রথম দিনই প্রতিবাদ করতে হবে। দেখেন বর্তমান সরকারের সবাই বিদায় নিছে অলরেডি। বিদায় নেওয়ার পর এখন শুনতেছি অমুকে 500 কোটি, অমুকে 1,500 কোটি, অমুক অমুক টাকা সরায় ফেলাইছে, শুধু মুখে মুখে। এর মধ্যে দেখলাম ওই যে ফেস দ্য পিপুল আছে না, সাগর সাহেব, ওই সাগর সাহেব অভিযোগ করতেছে ওনার কাছে 200 কোটি টাকা ঘুষ চাইছে। কে? ওই যে মাহফুজ আলম। সাক্ষী মানছে কারে? ওই সার্জিসকে নিয়ে নাকি উনি গেছিল। কিন্তু সাগর সাহেব এতদিন বলেন নাই কেন? আপনি এতদিন চুপচাপ ছিলেন কেন? আর আপনি ওনার কাছে কেন টিভি চ্যানেলের জন্য যাবেন? কারণ কি? 200 কোটি টাকা ঘুষ চাইছে, লগে লগে বললেন না কেন? এখন বলতেছেন কেন? এখন সেটা কি ঘুষ চাইছে নাকি আপনাকে বলছে যে একটা চ্যানেল করতে 200 কোটি টাকা লাগে, সেই টাকা কি আপনার কাছে আছে? এরকম প্রশ্ন করতে তো পারে, তাই না ভাই? দেখেন এরকম হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যেতেছে, সবাই বলতেছে, কিন্তু দুদক মুখ খুলতেছে না। পত্র পত্রিকার যে সাংবাদিকরা আছেন, আপনারা কি করতেছেন? আপনারা কেন ঘাড়ে চাইবা ধরতেছেন না? ভাইগা গেলে তারপরে বলবেন। তখন যদি বলেন তখন মনে করবো যে আপনারা টাকা খাইছেন।
খাইছেন, খায়া চুপচাপ ছিলেন, ভাইগা যাওয়ার পর বলতেছেন যা কিছু খোলাসা করার এখন করবেন, নাকি কারো ভয় করতেছেন না? কে ভয় দেখাইতেছে? প্রকাশ করেন, কে আপনাদেরকে আটকায় রাখছে? হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাইতেছে, যদি প্রমাণ না করেন তাহলে আমরা বুঝাই নিব যে আপনাদেরও মুখ খুলতে দিতেছে না, আপনাদেরও কিনা ফেলাইছে, যার জন্য প্রমাণ দিতেছেন না। আর ওনাদেরকে যারা ধরতেছে না আমরা ধৈর্য নেব, তাদেরকেও টাকা দিয়ে কিনা ফেলাইছে, দুদক টুদক সবই টাকা দিয়ে কিনা ফেলাইছে। অথবা বর্তমান সরকার বলছে এই না, ওরাই তো আমাদেরকে ক্ষমতা আনছে, ওদেরকে কিছু করা যাবে না। সত্যটা তুলে ধরেন, সত্যটা তুলে না ধরলে হাজার রকম প্রশ্ন সামনে চলে আসবে। এই জেনারেশন ভয় পায় না তো ভাই, মুখ খুলতে ভয় পাবে না। ভয় কি জিনিস? ছোট্ট একটা গল্প বইলা ভিডিওটা শেষ করতেছি। এক যুবক গাছের নিচে শুয়ে রয়েছে, ক্লান্ত ছিল, ঘুমায় গেছে। পাশে কিন্তু দুইটা গর্ত ছিল, একটা গর্ত হলো সাপের আর একটা গর্ত ইঁদুরের। ওই সাপটা আবার বাইরে দেখে যে একটা যুবক ঘুমায় রয়েছে, বিশাল দেহ, ঠিক আছে, ভয় আবার ওই গর্তের মধ্যে ঢুকে গেছে। ওই গর্তের মধ্যে ঢুকতে যায় তার লেজটা ওই যুবকের পায়ের মধ্যে টাচ করে। ঠান্ডা শরীর সাপের, হঠাৎ করে যুবকের ঘুম ভাঙে। এর মধ্যে দেখেন ওই সাপ কিন্তু ঢুকে গেছে, পাশের গর্ত থেকে ইঁদুর বাইরেছে। ওই যুবক দেখে যে একটা ইঁদুর, ও মনে করছে যে এই ইঁদুর তার উপর দিয়ে গেছে, খুব রাগ হয়েছে, ছোট্ট একটা ঢিল নিয়ে ইঁদুরের দিকে মারছে, ইঁদুর গর্তের মধ্যে ঢুকে গেছে। ওই যুবক আবার ঘুমায় গেল। এখন দেখেন ওই গর্তের মধ্যে ইঁদুর ভাবতেছে আরে বেটা আমি কোনো দোষ করলাম না, কিছু করলাম না, অযথা আমার ঢিল মারলি, দাঁড়া এখন তোর আমি দেখাইতেছি। ও আবার বাইরেছে। ওই ইঁদুরের ইচ্ছা কি? তারা একটা কামড় দিবে, কারণ সে তারা ঢিল মারছে, দিছে পায়ের মধ্যে কামড় দিয়ে দিছে দৌড়। এর ঘুম ভাঙছে, ঠিক ওই টাইমে আবার ওই সাপটা বাইরেছে। আর এর ঘুম ভাঙার পর ও দেখতেছে কামড় দিছে পায়ের মধ্যে, হ্যাঁ, তাকে দেখে যে ওই সাপ, হায় হায়, ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন প্রশ্ন হলো ও কেন অজ্ঞান হয়ে পড়ে গেল? ওর তো সামনে কামড় দেয় নাই, ওরে কামড় দিছিল কে? ইঁদুর। কিন্তু তখন তো সে অজ্ঞান হয়ে পড়ে যায় নাই। ইঁদুর কামড় দিয়ে চলে যাওয়ার পর হঠাৎ করে সাপ বাইরেছে, ও সাপকে দেখছে, সাপকে দেখে মনে করতেছে ওই সাপ তারে কামড় দিছে, ওই ভয় থেকেই অজ্ঞান হয়ে গেছে। এই থেকে কি বোঝা গেল? ভয় মানুষকে না কাহিল করে দেয়, অস্থির করে দেয়, অচল করে দেয়। ভয় পাওয়া যাবে না ভাই কাউকে, ভয় পাওয়ার কোনো কারণই নাই। কারণ এটা একটা স্বাধীন বাংলাদেশ। আমরা কথা বলবো, সত্যি কথা বলবো, দেশের জন্য কথা বলবো। কেউ আমার শত্রুও না, কেউ আমার মিত্র না। চাওয়া পাওয়ার কিছু নাই ভাই, আমরা চাওয়া পাওয়ার কিছুর জন্য কথা বলি না। বিশেষ করে আমি কোনো উদ্দেশ্য নাই আমার যে আমি একটা কিছু আশা করতেছি এই জন্য এই বক বক করি, তা না ভাই। যদি তাই হয়তো আমার অনেক সুযোগ ছিল। কারণ কি জানেন, আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটাই ছিল এই বিএনপির সাথে। কারণ আমার ওয়াইফ বিএনপির সাথে জড়িত ছিল, বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করছে। কিন্তু আমি ওই পথে কেন যাই নাই? অবস্থা দেখা, ওনাদের কার্যকলাপ দেখা, গত 1.5-2 বছরের কার্যকলাপ দেখা। এর আগে সবই ঠিক ছিল, কিন্তু বর্তমান অবস্থা দেখে আমার কাছে আমার মন ভেঙে গেছে, এই জন্য আমি যাই নাই। আমি অন্য একটা দল বেছে নিছি, এটাই চরম সত্যি কথা। ওইখানে থাকলে কি পাইতাম? হয়তো আমার এখন সেন্সর বোর্ডের মেম্বার বানাই দিত, মাসে মাসে 1.5-2 লাখ টাকা পাইতাম, ওই টাকা দিয়ে ঘোড়ার ডিম হইতো। এই কথাগুলো কেন বললাম? অনেককে দেখতেছি হাওয়া বদল হয়েছে, তো সুরও চেঞ্জ করতেছে, অনেক ভালোবাসা দিবার চেষ্টা করতেছে। কারণ বিএনপি ক্ষমতায় আসছে, এখন বিএনপির সঙ্গে থাকতে হবে। আগে কিন্তু অন্য দলে ছিল। আমি এদেরকে কি মনে করি জানেন? ওই যে খড়কুটা, ধুলাবাড়ি মনে করি। যখন দেখবেন খুব জোরে হাওয়া আসে না, তখন হাওয়ায় কি উড়ে নিয়ে যায়? ধুলাবালি, খড়কুটা, টিস্যু, ময়লা কাগজপত্র। এরা ঠিক সেই ময়লা কাগজপত্র, যেদিকে হাওয়া সেদিকে ছুটে। এই অনলাইনে আসি ভাই অনেকদিন যাবত, প্রায় 4-5 বছর হয়ে গেছে। আগে সিনেমা নিয়ে কথা বলতাম, এখন এসে ভাই এই 5ই আগস্টের পর এই ছাত্র জনতা যে মুখ খোলার স্বাধীনতাটাই না দিছে, ওই স্বাধীনতাটা ভোগ করতেছি, কথা বলতেছি। এখন বর্তমান সরকার সেই কথা বলার অধিকার যদি রাখে, কথা বলবো। আর যদি কণ্ঠ চাইবা ধরে, তখন কি করব? তখন আপনাদের সঙ্গে নিয়ে আবার চিৎকার করব, আবার প্রতিবাদ করব। দর্শক বলছিলাম, অন্তত 9 জেলায় আওয়ামী লীগের অফিস খোলার খবর দিচ্ছে গণমাধ্যম সমকাল। আমরা আজকে নতুন আরেকটা যুক্ত হতে দেখেছি এই খবরের বাইরে, সেটা নওগাঁ জেলায়। সমকাল যেটা বলছে তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে 9 জেলায় আওয়ামী লীগ কার্যালয় খুলল। সেখানে তারা বলছে যে 18 মাস পর নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম এবং দিনাজপুরের পার্বতীপুরে উপস্থিতি জানান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন। বুধবার এসব জেলায় দলটির পরিত্যক্ত কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন নেতাকর্মীরা। জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনাও ঘটেছে, আমরা দেখেছি। গত সোমবার 4 জেলা এবং রোববার 6 জেলায় নেতাকর্মীরা উপস্থিতি জানান দিয়েছিলেন। এরপরে গতকালকে এই 9 জেলার ঘটনা ঘটে। 2024 সালের জুলাই আগস্টে পতনের পরে এই প্রথম এই ঘটনাগুলো দেখা যাচ্ছে। এখন পর্যন্ত বিভিন্ন সূত্র বলছে সারা দেশে অন্তত আওয়ামী লীগের 80টিরও বেশি অফিস খোলার ঘটনা ঘটেছে। কোথায় কোথায় ঘটলো চলুন একটু বিস্তারিত বুঝি। নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার ঝুলিয়েছেন ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা। কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয়। গতকাল সকাল 8টার দিকে মাইজদির টাউন হল মোড়ে এই ঘটনা ঘটে। বরগুনা জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানো হয়। বুধবার সকালে শহরের শেরেবাংলা সড়কে অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়। বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলিম বলেন, জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। মানে একদিকে পতাকা তোলা হচ্ছে, খোলা হচ্ছে, আরেকদিকে পুলিশ বলছে তাদের শনাক্তে কাজ করছে।
নারায়ণগঞ্জ নগরীর 2 নম্বর রেলগেটে জেলা ও মহানগর কার্যালয়ের সামনে গতকাল দুপুর 2টায় দলীয় স্লোগান দিয়েছেন 5-6 জন কর্মী। ঘটনার ভিডিও ধারণ করেছে সাংবাদিকরা। ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগ কর্মীরা মহানগর দলীয় কার্যালয়ে ব্যানার টাঙাচ্ছেন। হবিগঞ্জ জেলা কার্যালয় খোলার কয়েক ঘন্টা পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ওইদিকে হবিগঞ্জে খুলেছে, তারপরে আবার আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সকালে শহরের টাউন হল এলাকায় জেলা কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর কয়েক ঘন্টা পর দুপুরে হঠাৎ করে ভবনের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। রাজবাড়ী জেলা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টানানো হয়। কটি ব্যানার ঝুলতে দেখা গেছে। ব্যানারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবিও দেখা গেছে। এদিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে আওয়ামী লীগ। বেলা 11টার দিকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা অর্ধশতাধিক নেতাকর্মী সমবেত হন। এই ঘটনা ঘটে। এছাড়া চট্টগ্রাম মহানগর কার্যালয়ে পরিচিতি ফলক লাগানো হয়েছে, অর্থাৎ নেমপ্লেট লাগানো হয়েছে। নগরীর নিউ মার্কেট এলাকার দারুল ফজল মার্কেটে এই ঘটনা ঘটে। গতকাল নতুন ফলক লাগানোর 2টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে এবং ভাইরাল হয়। এরপরে আজকে দেখা গেছে নওগাঁতে এরকম একটা ঘটনা ঘটেছে। সব মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ যাবৎ পর্যন্ত 80টিরও বেশি আওয়ামী লীগের অফিস কার্যালয় খোলা, পতাকা উত্তোলন, ছবি টাঙানো এই ঘটনাগুলো ঘটেছে। 2-3 জায়গায় বিচ্ছিন্নভাবে এই ঘটনা ঘটার পরে আবার ভাঙচুর, আগুন, মবের ঘটনা ঘটেছে। এই ব্যাপারগুলো কি বার্তা দিচ্ছে যে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সিদ্ধান্ত মানতে চায় না? বিএনপি চায় গণতান্ত্রিক পথে সবকিছু হোক এবং তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে যেহেতু একমত নয়, সেহেতু তারা অঘোষিতভাবেই চাইছে, তারা নিজেরাই চাইছে যে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলুক, আস্তে আস্তে তারা আনাগোনা শুরু করুক এবং তারা রাজনীতিতে সরব হোক। তারপরে একটা পর্যায়ে বিএনপির সময়টা 2-4 মাস যাওয়ার পরে তারা হয়তো বলবে যে নির্বাহী আদেশে কোনো নিষিদ্ধের ঘটনা থাকবে না, তুলে নেওয়া হবে। সেই দিকেই কি যাচ্ছে সবকিছু? আর এখানে ভারত কি একটা বড় ভূমিকা রাখছে? বিএনপি নির্বাচনে জিতেছে আওয়ামী লীগের ভোট নিয়ে, এরকম অভিযোগ আজকে নাহিদ ইসলামকেই করতে শোনা গেছে। নাহিদ ইসলাম অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভোট ব্যাংক পুরোটাই বিএনপিকে ভোট দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের ভোট ব্যাংক পুরোটাই যদি বিএনপিকে ভোট দেয় তাহলে আপনারা কি করলেন? আপনাদের জোটের প্রধান দলও তো আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে হানা দেওয়ার অনেক চেষ্টা করেছে এবং আমরা জানি যে তারা অনেক ভোট আওয়ামী লীগের পেয়েছে বলে শেষ পর্যন্ত তাদের ভোটের হার 32%-এ গিয়ে ঠেকেছে। সুতরাং আওয়ামী লীগের ভোট অনেকেই পেয়েছে, সম্ভবত এনসিপি ছাড়া। এনসিপির শাপলাগলিতে আওয়ামী লীগের লোকজন হয়তো ভোট মারেনি, তাছাড়া বিভিন্ন দিকে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের ভোট প্রায় সব দিকেই গেছে। এই বাস্তবতা যখন আমরা জানি তখন নাহিদ ইসলাম এককভাবে বিএনপি আওয়ামী লীগের ভোট ব্যাংক কাজে লাগিয়ে জিতেছে এবং জেতার পরে ফ্যাসিস্টকে পুনর্বাসনের কাজ করছে বিএনপি, এরকম অভিযোগ আজকেই সংবাদ সম্মেলনে দুপুরের পরে তিনি বলেছেন। দ্বিতীয় দিনেই বিএনপি সরকারের সব রহস্য ফাঁস হয়ে গেছে। কি সেই রহস্য? বিএনপি সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজকে বৈধতা দিতে যাচ্ছে, চাঁদাবাজিকে। খবর, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এর মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজির লাইসেন্স এটা। এতদিন না খাওয়া, 17 বছরে খেতে পারেনি, ইউনূস সরকারের আমলে লুকিয়ে খেতে হয়েছে, চাঁদাবাজি করে আবার অনেক জায়গায় গ্রেপ্তার হতে হয়েছে, আবার জামাত এনসিপির গালি খেতে হয়েছে যে তোরা চাঁদাবাজ। এখন এইসব গালি যেহেতু না খেতে হয়, এই কারণে বৈধতা দিচ্ছে। এটা হচ্ছে এই সড়ক পরিবহন মন্ত্রীর 2 মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী 2 প্রতিমন্ত্রী, ওর বাবা, এদের ভাবটা কি? এরা দুইজনেই মজার চরিত্র। বিশেষ করে এই শেখ রবিউল সাহেব হত্যা মামলার আসামি, ইউনূসের আমলে পালাতক ছিল, দীপ্ত টিভির এক কর্মকর্তাকে হত্যা করেছে, তিনি এখন মন্ত্রী। কি হত্যার পুরস্কার হিসাবে মন্ত্রী নাকি? এখানে অনেক মজার সমীকরণ আছে দর্শক, আপনি শুনলে অবাক হবেন। এই রবিউল টবিউল হাবিজাবি নেতা, এগুলোকে তারেক রহমান কিছুদিন পর লাথি দিয়ে সরিয়ে দিবে মন্ত্রিসভা থেকে। শুধু এদেরকে না, আরো অনেককে, আরো অনেক নাটক আপনারা দেখবেন সামনে। আমি একটু বলি, ডক্টর খলিল রহমানকে দেখেছেন না? অন্তর্বর্তীকালীন সরকারে আরো অনেককে দেখবেন। ইউনূস কোটায়, মানে এখানে অনেক ফালতু মন্ত্রী তারেক রহমান নিয়োগ দিয়েছেন, যাদেরকে যেমন রবিউলের চাকরি মনে করেন যে আজকেই শেষ। এখন আজকেই যে বাদ দিয়ে দিবে, চেক করে দিবে তা না, তবে রেড লাইনে উঠে গেছেন। এই যে মানে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে এটা চাঁদাবাজি নয়, এই কথার মধ্য দিয়ে ওর চাকরি শেষ, তবে চাকরিটা চলে যেতে সময় লাগবে। তারেক রহমান রেড মার্ক দিয়ে দিয়েছেন। এরকম আরো অনেকে চাকরি শেষ হয়ে যাবে, তাদেরকে বাদ দিয়ে তাদেরকে ঢুকাবেন। ওই খলিল টাইপের আমেরিকার, ভারতের ইউনূস কোটায় অনেককে ঢুকাবেন। কেন ঢুকাবেন? সামনে আপনারা দেখবেন যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে পারে, কারণ যেহেতু ইউনূসের মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে। একটা অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ার ইলেকশনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু নয়, যেটা নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছে। এই নির্বাচন ভারত এবং আওয়ামী লীগ বিএনপি সমঝোতা নির্বাচন, যার ফলে ইউনূস এমনি তার ক্ষমতা এনে দেয় নাই। বিএনপির প্রতি কি ইউনূসের আলাদা কোনো প্রেম আছে? না, এমনি এনে দেয়নি। বিনিময় কিসের বিনিময়? বিনিময় তো একটা পেয়েছে, যেটা নির্লজ্জভাবে, লজ্জা শরমের মাথাকে ডক্টর খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। কারণ ইটস ভেরি অ্যালার্মিং, এবং এটা তো মিনিমাম একটা কমন সেন্স যে খলিল রহমানকে মন্ত্রী বানালে সরাসরি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু সামলানো যায়নি। একজন শুরুতে না ঢুকালে পরে যদি আবার কাউকে না ঢুকায়, এই খলিল রহমান বিএনপি মন্ত্রিসভার ভিতরে লাইন গ্যাট করবে, তার বলয়ের মানে ইউনূস গ্রুপের আরো অনেককে মন্ত্রী পরিষদে ঢুকাবে। কিভাবে ঢুকাবে? এই রবিউলদেরকে লাথি দিয়ে সরিয়ে। রবিউলরা নিজেরা সরে যাওয়া লাইন তৈরি করছে, এই জায়গা একটা ঘটিয়েছে।
চাঁদাবাজের লাইসেন্স দিচ্ছে, তো চাঁদাবাজির লাইসেন্স দিয়ে মন্ত্রণালয় চালানো যাবে? তারেক নিজে এদেরকে রাখবেন না। তখন ইউনুস গ্রুপের অনেককে ঢুকিয়ে তারপরে মোটামুটি ইউনুসের একটা প্রভাব বলয় তৈরি করে এরপরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে টাড়িয়ে ইউনুস রাষ্ট্রপতি হতে পারেন। কারণ এমনি এমনি তো আর ক্ষমতা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র, ভারত নানান শক্তি বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। জনগণের ভোটাধিকারকে, ভোটকে ইঞ্জিনিয়ারিং করে তার বিনিময় তো দিতে হবে। তার বিনিময় হিসেবে এই ঘটনাগুলো ঘটতে পারে। দেশ সেদিকে যাচ্ছে। অতএব আপনারা অনেক কিছু দেখবেন, অনেক নাটক দেখবেন। এক নাটক তো দেখেছেন খলিল রহমান নাটক, এরকম আরো অনেক রহমান নাটক আপনারা সামনে দেখবেন। এমন হতে পারে যে এগুলো অনেক কিছুই জামাত জানে, এটাও হতে পারে। এটা একটা পারসেপশন, কারণ একদম জামাত কিছু জানবে না তা না। জামাত জেনেও বিষয়ে চুপ থাকতে পারে, অনেক স্বার্থ আছে। কারণ এখন বিএনপি দেখেন, এই যে ভিন্ন মত বিরোধী দল, এগুলো কোনো ভ্যালু নেই। বিএনপি যে পরিমাণ মেজরিটি সংসদে পেয়েছে, এটা বলবো না, যেভাবে নিয়েছে তাতে কিসের সংসদে প্রাণবন্ত বিতর্ক মুক্ত? 2/3 মেজরিটি পেলে বিরোধী দলের কোনো চারানা দাম থাকে? বিএনপি যা চাইবে সেটা করতে পারবে। জামাত চিল্লাইলেও কোনো লাভ আছে তার? এনসিপি জামাত মিলেমিশে চিৎকার চেঁচামেচি করে যদি সম্ভব হয়, যদি এখন আর সেই সুযোগ নেই, পার্লামেন্টের চেয়ার সুরে স্পিকারের গায়ে মারলেও কোনো লাভ আছে? লাভ নাই, কারণ ওই বিএনপিটাই পাস হবে। বিএনপি যা চাইবে সেটাই পাস হবে, কারণ তাদের 2/3 মেজরিটি আছে। তারপরে জামাত চুপচাপ কেন? হয়তো বা ইউনুস রাষ্ট্রপতি হবে, তারপর একটু ব্যালেন্স করবে, একটা ভালো কিছু হতে পারে। এরকম অনেক কিছু হতে পারে সামনে। তো দর্শক, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া, চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এখন এটা ডেইলি স্টারের কপালে বিপদ। কি বিপদ আছে? সংবাদপত্রের স্বাধীনতা নাই তো, সাংবাদিকদের চাকরি থাকে না। ওই হাসিনা প্রথম আলো এক সাংবাদিককে জেল খাটিয়েছিল। এখন সাংবাদিকদের কি অবস্থা হয় কে জানে। ডেইলি স্টারের যে সাংবাদিক রিপোর্টটা করেছে তার কপালে বিপদ নেমে আসতে পারে। এত বড় সাহস, বিএনপি সরকারের চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করো? তুমি ডেইলি স্টার চাকরি করো? তুমি সাবেক শিবির? অপেক্ষা করেন। তো দর্শক, আরো একটা মজার কথা বলি যে তারেক রহমান সরকারের সাবেক শিবির, যাদেরকে ওরা গুপ্ত বলে, কেউ না কেউ ঢুকেছে, আমাদের নজরে 2-4 জন পড়ছে, এরকম ভালো। তো তাদের সরাতে পারবে না। ওই বিএনপি থানা পর্যায় থেকে চাঁদাবাজি করতে করতে যারা মন্ত্রী হয়েছে তাদের কপালে বিপদ আছে। সেরকমই একটা ঘটনা আজকে ঘটে গিয়েছে। এখন এত এই রিপোর্ট অন্য কেউ করার সাহস পেত না, ডেইলি স্টার করার সাহস পেয়েছে। কারণ ইন্ডিয়া তো তাদের বেকায়দায় ফেলবেন কিছুদিন পরে। 1.5 বছরের মধ্যে ভারত হাত ছেড়ে দিবে বিএনপির। হাত ধরে ভারত উঠিয়েছে না বিএনপিকে, হাত ছেড়ে দিবে, তাহলে মজা বুঝবে। এখন এটার রিফিউট কি? যেমন সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, এটা কি সত্য? না, এটা সত্য নয়। সড়কে বিএনপির লেসমেন স্যার, বিএনপির দালালেরা, এদের কোনো চাকরি কাজকর্ম না, এরা রাজনীতি করে এই রাস্তা থেকে টাকা উঠিয়ে খাওয়ার জন্য। ওরা যেভাবেই টাকা নেই ওইটা চাঁদাবাজি। সমঝোতার ভিত্তিতে নিলে এটা সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, আর সমঝোতা ছাড়া নিলে ওটা তো ছিনতাই। সমঝোতা ছাড়া যদি আপনি চাঁদা নেন জোর করে বাধ্য করেন, ওটা তো ছিনতাই। বুঝতে পারছেন? এখানে বিএনপি নেতারা চাঁদাবাজির সংজ্ঞা এবং ছিনতাইয়ের সংজ্ঞা গুলিয়ে ফেলেছেন। তাহলে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে, সঠিক হচ্ছে, সরকার প্রশাসনের মাধ্যমে, যেমন কোনো যদি টোল থাকে, মানে রাস্তায় গাড়ি থেকে চাঁদা নেওয়া, কোনো সিএনজি কিংবা অটো, মাহেন্দ্র, এগুলো থেকে যদি কারো চাঁদা, এটা একটা সরকারি সিস্টেমে থাকবে যে রাস্তায় টোল অথবা আপনার লাইসেন্স ফি বা এরকম হতে পারে যে প্রত্যেকদিন গাড়ি বের করলে সরকারকে টাকা দিতে হবে, এটা সরকার নিবে, প্রশাসন নিবে, যেমন বিদ্যুৎ বিল বা অন্যান্য ফি নেওয়া হয়, এভাবে একটা সিস্টেম করবে, অথবা ডিজিটালি দেওয়া হবে। কিন্তু বিএনপির দালালদের ওখানে কাজটা কি? ওরাই তো এটা খাবে। যদি সড়ক থেকে কোনো টাকা পয়সা, কোনো নিরাপত্তা দেওয়ার কারণে বা যেভাবেই হোক না কেন যারা গাড়ি চালায় তাদের দিতে হয়, এটা সরকারকে দিবে। তো এখানে সমঝোতা তো কিছু না। তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে এখানে প্রকাশ্যে চাঁদাবাজির, এটা একটা চাঁদাবাজ সরকার, জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার। চাঁদাবাজির প্রকাশ্যে বৈধতা দিল, দিবালোকে স্পষ্ট হয়ে গেল। এই মন্ত্রীকে সরাতে হবে, আমাদের দাবি স্পষ্ট, এই মন্ত্রীকে সরাতে হবে। তারপরে খলিল টাইপের কাউকে আনেন বা না আনেন, যেহেতু দেশ চালাবেন, কিন্তু কোনো চাঁদাবাজের বৈধতা দেয়া মন্ত্রী দেশ চালাতে পারবে না। এদেরকে সরিয়ে দিতে হবে। এটা নাগরিক হিসাবে আমি সর্বপ্রথম এই দাবি উত্থাপন করলাম। আমরা কোনো চাঁদাবাজকে, চাঁদাবাজের পৃষ্ঠপোষককে, চাঁদাবাজের বৈধতা দানকারীকে মন্ত্রিসভায় দেখতে চাই না।